আজকে কথা বলতে দিতে হবে। মাননীয় স্পিকার, কথা বলতে দিতে হবে। মাননীয় সদস্যবৃন্দ, মাননীয় স্পিকার, মাননীয় কথাটি সদস্যবৃন্দ, বললাম এই কারণে, অর্ডার ইন দ্য হাউস। মাননীয় কথাটি বললাম এই প্রতিমন্ত্রীকে কারণে ডিস্টার্ব করবেন না, যে বক্তব্য গত শুনুন। যে 18 মাস, মাননীয় স্পিকার, গত 18 মাস যে আরামে ছিলেন, সেই আরাম এখন আর হচ্ছে না। এই কারণে আমাদের অনেক সমস্যা হয়ে যাচ্ছে। মাননীয় স্পিকার, মাগরিবের আগের আলোচনায় সরকারি দলের একজন সম্মানিত সংসদ সদস্য আমাকে কোট করে একটা কথা বলেছেন। আজকে এই মহান সংসদে প্রথমবারের মতো দাঁড়ানোর সৌভাগ্য অর্জন করেছি। প্রথমেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি এবং আমার নির্বাচনী এলাকা বরিশাল 4, মেহেন্দিগঞ্জ, হিজলা এবং কাজিরহাটের জনগণের প্রতি কৃতজ্ঞতা এবং সম্মান প্রদর্শন করছি, যারা ভোট দিয়ে আজকে আমাকে এখানে দাঁড়ানোর সুযোগ করে দিয়েছেন। মাননীয় স্পিকার, আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, যাকে আমি কোনোদিন চোখে দেখিনি কিংবা দেখার সৌভাগ্য হয়নি, কিন্তু আমাদের আলোচনার মাধ্যমে বই পড়ে যার সম্পর্কে বিস্তারিত শুনেছি, যিনি মহান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, রণাঙ্গনে যুদ্ধ করেছেন, বাংলাদেশের স্বাধীনতা ছিনিয়ে এনেছিলেন, পরবর্তীতে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছিলেন, সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম প্রবর্তন করেছিলেন এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তনের মাধ্যমে উনি শেখ মুজিব নিহত হওয়ার পরে শেখ হাসিনাকে যেমন বাংলাদেশে প্রত্যাবর্তনের সুযোগ করে দিয়েছিলেন, ঠিক একইভাবে স্বাধীনতা যুদ্ধে বিজয়ের পরে বাংলাদেশ জামাত ইসলামী যখন বাংলাদেশ থেকে পালিয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন, তাদের সেই নেতা গোলাম আজমকেও বাংলাদেশে প্রত্যাবর্তনের সুযোগ করে দিয়েছিলেন। মাননীয় স্পিকার, আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, যিনি বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে আপসহীনভাবে নেতৃত্ব দিয়েছিলেন। আমাদের নেতা ছিলেন, আমাদের মা ছিলেন, আমাদের শিক্ষক ছিলেন। আমরা তার কাছ থেকে যে যতটুকু শিখেছি, সেই শিক্ষাটুকু যদি আমরা কাজে লাগাতে পারি, তাহলে বাকি জীবন আমরা রাজনৈতিকভাবে সফলভাবে কাটাতে পারবো বলে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি। ধন্যবাদ জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীকে, যিনি তার দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশে স্বৈরাচার বিরোধী যে লম্বা সময়ের আন্দোলন, সেই আন্দোলনকে নেতৃত্ব দিয়েছেন এবং অত্যন্ত বিচক্ষণতার সাথে অতীতের সব জঞ্জালগুলো এড়িয়ে সামনের দিকে বাংলাদেশকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি ৭১-এর মুক্তিযুদ্ধের বীর শহীদদেরকে এবং জুলাই আন্দোলনের যারা শহীদ হয়েছেন, যারা জুলাই আন্দোলনে আহত হয়েছেন, যারা পঙ্গুত্ব বরণ করেছেন এবং যারা জুলাই যুদ্ধে অংশগ্রহণ করেছেন, তাদের সবার প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমরা নতুন সংসদে এসেছি, আমাদের অনেক সদস্যই নতুন করে সংসদে এসেছেন। আমরা হয়তোবা দু একটি ভুল কথা বলতে পারি, আপনি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। প্রথম দিকে ঠিকই ছিল, কয়েকদিন যাবৎ খুব একটা অস্থিরতা লক্ষ্য করছি আমাদের মাননীয় বিরোধী দলের সদস্যদের মধ্যে। আমি খোঁজার চেষ্টা করেছি যে কি কারণে এই অস্থিরতা। আমি একটি জিনিস খুঁজে পেয়েছি, অস্থিরতার কারণটি হলো 111-এর যে তত্ত্বাবধায়ক সরকার ছিল, সেই সরকারটি সবাই জানেন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার বলা হতো। আর গত 18 মাস যে সরকারটি ছিল, সেই সরকারটিকে কিন্তু এই যে আমাদের আজকের যারা বিরোধী দলীয় নেতৃবৃন্দ আছে, সেই জামাত ইসলাম এবং এনসিপি সমর্থিত সরকার হিসাবে সবাই সেই সরকারটিকে অভিহিত করেছে। আজকে মাননীয় স্পিকার, আমি আপনার প্রোটেকশন চাচ্ছি।
কথা বলতে দিতে হবে। মাননীয় স্পিকার, কথা বলতে দিতে হবে। মাননীয় সদস্যবৃন্দ, মাননীয় স্পিকার, মাননীয় কথাটি সদস্যবৃন্দ, বললাম এই কারণে- অর্ডার ইন দ্য হাউস। মাননীয় কথাটি বললাম এই প্রতিমন্ত্রীকে কারণে ডিস্টার্ব করবেন না, যে বক্তব্য গত শুনুন। যে 18 মাস, মাননীয় স্পিকার, গত 18 মাস যে আরামে ছিলেন, সেই আরাম এখন আর হচ্ছে না। এই কারণে আমাদের অনেক সমস্যা হয়ে যাচ্ছে মাননীয় স্পিকার। কারণ আমি প্রমাণ দিয়ে দেখাতে পারবো, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন নেতা, তার বক্তব্য আছে, সে একজনের সাথে গল্প করছে, বলছে যেইভাবে আমরা কাটিয়েছি, মঞ্চে আছে প্রধান উপদেষ্টার বাসায় ঢুকে গিয়েছি, মঞ্চে আছে তার বেডরুমে ঢুকে গিয়েছি, মঞ্চে আছে সচিবের রুমে ঢুকে গিয়েছি। এখন তো আর সেই সুবিধা পাওয়া যাচ্ছে না মাননীয় স্পিকার। সমস্যাটা মাননীয় স্পিকার এই জন্যই। আমি একটি কথা বলতে চাই আরেকটি বিষয়ে। জুলাই আন্দোলন নিয়ে কথা হয়েছে, এখানে আমি অন্তত পক্ষে 3 জন সংসদ সদস্য বক্তব্য দিয়েছেন, রেকর্ড আছে আপনার কাছে। একজন বলেছে 844 জন শহীদ হয়েছেন, একজন বলেছে 1000-এর উপরে শহীদ হয়েছেন, একজন বলেছেন 1400 শহীদ হয়েছে। মাননীয় স্পিকার, আমি যতটুকু পড়াশোনা করে দেখেছি, স্বাস্থ্য মন্ত্রণালয় বিভিন্ন হসপিটালের সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে প্রথমে বলেছিল 1400 অধিক শহীদ হয়েছে, এবং এটা জাতিসংঘের সংস্থা বলার চেষ্টা করেছেন। পরবর্তীতে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় একটি গেজেট প্রকাশ করেছেন, সেই গেজেটটিতে অতীতের গেজেট বাতিল করে 844 জনের একটি চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে। এখন সমস্যাটার জায়গা কোন জায়গাটায়? আমি একটি কথা আপনাদেরকে বলতে চাই, একটি উদ্ধৃতি দিয়েই বলতে চাই। আমার মাননীয় বিরোধী দলের নেতা, আমি ওনাকে খুবই পছন্দ করি, খুব সুন্দর কথা বলেন, আদবের সাথে কথা বলেন, ওনার অঙ্গভঙ্গি, ভাষা ব্যবহারের যে বিষয়টি, সেটি অনুকরণ করার মতো। আমার সাথে যতদিন দেখা হয়েছে লবিতে, আমি ওনাকে সালাম দিয়েছেন, আমাকে হয়তো উনি ব্যক্তিগতভাবে চেনেন না, বাট আমি ওনাকে খুবই পছন্দ করি। কিন্তু গত 14 এপ্রিল 2026 তারিখে একটি অনুষ্ঠানে উনি বলেছেন, আমি তাকে দোষারোপ করছি না, আমি যা জানার জন্য মাননীয় স্পিকার আপনার মাধ্যমে। মাননীয় সদস্য, আপনাকে আরো 2 মিনিট দেওয়া হলো, 2 মিনিটের মধ্যে সাম আপ করেন। মাননীয় স্পিকার, আর একটু বাড়িয়ে দেওয়া হোক। সময় তো দেয় আপনাদের হুইপরা, বাড়ানো কমানো সব মাননীয় তাদের স্পিকার, হাতে। উনি বলেছেন প্রোগ্রামটিতে, আমি পত্রিকার রিপোর্ট দেখে বলছি, আমি দেখাতে পারবো, 14 এপ্রিল 2026 1400 শহীদে 1200 শহীদের বাসায় যাওয়ার সৌভাগ্য আমার হয়েছে। এখন মাননীয় স্পিকার, সরকারি গেজেট 844 জনের, উনি 1400-র মধ্যে 1200-র বাসায় কিভাবে গেল, এটা তো আমি বুঝতে পারতেছি। এখন আমরা সংখ্যাটা জানতে চাই। উনি যদি যেয়ে থাকেন কোনো আপত্তি নেই, আলহামদুলিল্লাহ, কিন্তু আমরা প্রকৃত সংখ্যাটা জানতে চাই। আজকে জুলাই আন্দোলন হয়েছে 1 বছর 2 বছর হয় নাই, এখনই স্মৃতির বিস্মৃতিতে অনেক কিছু হারিয়ে যদি যায়, 10 বছর 20 বছর পরে এই ইতিহাস বিকৃতি কোথায় গিয়ে পৌঁছবে? মুক্তিযুদ্ধকে নিয়ে যে ধরনের একটি ব্যবসা, এই মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে যে ব্যবসা আমরা দেখেছি গত 54 বছর, আমরা চাই না এই প্রজন্মের যারা আছি, এই জুলাইকে কেন্দ্র করে নতুন করে ব্যবসা শুরু হোক। এই ব্যবসা বন্ধ করার জন্য প্রকৃত ইতিহাস, কতজন শহীদ হয়েছে, তাদের রাজনৈতিক পরিচয় কি, আমরা জানতে চাই। আমরা তো রাজনৈতিক পরিচয়ের কথা বলেছি, এবং উনি আরেকটি কথা বলেছেন, আমার মাননীয় বিরোধী দলীয় নেতা, শহীদরা সবাই শিক্ষিত ছাত্র বা রাজনীতিবিদ নয়, তারা খেটে খাওয়া মানুষ, সাধারণ মানুষ, ভালো কথা। কিন্তু এই শহীদদের একটি বড় অংশ আমরা সবার অবদানকে স্বীকার করি, কিন্তু এই শহীদদের বড় অংশ তো রাজনীতিবিদদের আহ্বানে এখানে শরীক হয়েছেন। এই নেতৃত্বের অধীনে এই সংগ্রামে যারা শরীক হয়েছেন, তাদের অস্তিত্বকে যদি আপনারা অস্বীকার করেন। মাননীয় প্রতিমন্ত্রী 2 মিনিটে শেষ করেন এবার, ফাইনালি ক্লোজ। থ্যাংক ইউ মাননীয় স্পিকার। তাদের অস্তিত্বকে যদি আমরা অস্বীকার করি, তাহলে শহীদদের উপরে এবং শহীদদের উপরে
এবং যারা আহত হয়েছেন তাদের উপরে আমার মনে হয় একটু অবিচার হয়ে যাবে। সর্বশেষ 2 মিনিটে একটি কথা বলবো মাননীয় স্পিকার, সেটি হলো বাক স্বাধীনতা কিংবা মত প্রকাশের স্বাধীনতা সবার আছে। এটার জন্যই তো আমরা লড়াই করেছিলাম, জীবন দিয়েছিলাম। সৌভাগ্যক্রমে গত 17 বছর প্রত্যেকটি লড়াইয়ের অগ্র সৈনিক হিসাবে আমরা কিন্তু ছিলাম মাননীয় স্পিকার। আজকে বিরোধী দলের টেবিলে যারা বসে আছেন, এখানে সাধারণ সম্পাদক সাহেব নেই, অনেকের সাথেই এক বিছানায় ঘুমানোর সৌভাগ্য হয়েছে জেলখানায়। তো সেই জন্য বলতে চাই, আমরা বাক স্বাধীনতায় বিশ্বাস করি। আপনি সরকারের সমালোচনা করবেন, সরকার ভুল করলে বলবেন, সমালোচনা করবেন, কার্টুন করবেন, কিন্তু আমার নেত্রী মারা গেছেন, তাকে উদ্দেশ্য করে যদি আপনাদের কর্মীরা কোনো অশালীন বক্তব্য দেয়, আবার প্রধানমন্ত্রী আছেন, তার অবশ্যই সমালোচনা করা যাবে। সেটি নিয়মের মধ্যে করেন। ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে আমাদের পরিবারের সদস্যদের বিরুদ্ধে যদি এইভাবে কুচ্চারটনা করা হয়, সেটি কিন্তু আমাদের জন্য দুঃখজনক। এবং একটি কথা বলবো, সেটি হলো যারা এই কুচ্চারটনা করেছে, আপনারা এখানে অনেক সুন্দর সুন্দর কথা বলবেন, আমরাও শুনতে চাই, আমরাও কাজ করতে চাই আপনাদের সাথে, কিন্তু যারা কুচ্ছারটনা করেছেন আমরা তো দেখলাম আপনারা তাদেরকে পুরস্কৃত করেছেন। আপনারা পুরস্কৃত করেছেন যিনি কুচ্ছারটনা করেছেন, অশ্লীল মন্তব্য করেছেন, তার পরিবারের সদস্যকে আপনারা সংসদ সদস্য করেছেন। কি প্রমাণ করতে চান আপনারা? কি দেখাতে চান আপনারা? আমরা এখনো বলবো, একসাথে কাজ করতে চাই, আপনাদের সাথে কাজ করতে চাই। যে স্বপ্ন নিয়ে 24 জুলাই অভ্যুত্থান হয়েছে, সেই অভ্যুত্থানের চেতনাকে বুকে ধারণ করে আপনাদের সাথে সরকারি দল এবং বিরোধী দল একসাথে কাজ করতে চাই। মাগরিবের আগের আলোচনায় সরকারি দলের একজন সম্মানিত সংসদ সদস্য আমাকে কোট করে একটা কথা বলেছেন। বিষয়টি জুলাই শহীদদের সাথে সম্পর্কিত। তিনি বলেছেন, শহীদদের সংখ্যা যদি 800+ হয়, তাহলে আমি 1200 বাড়িতে গেলাম কিভাবে, ফ্যামিলিতে গেলাম কিভাবে? ওনাকে আমি এখন দেখছি না, আমি এখানে উনি থাকলে ওনাকে বলতাম যে হিসাবটা মাননীয় প্রতিমন্ত্রীর কাছ থেকে বুঝে নেওয়ার জন্য। সালাউদ্দিন টুকু সাহেব তার বক্তব্যে নিজেই বলেছেন যে শুধু জাতীয়তাবাদী দল এবং তার অঙ্গ সংগঠনের লোকরাই শহীদ হয়েছে 1000-এর ঊর্ধ্বে। আমি যদি তার কথাটাই সমর্থন করি, তাইলে হিসাবে এখান থেকেই তিনি পাবেন, আমার কাছে কষ্ট করে আসতে হবে না। 2 নম্বর, আমি আনঅথেন্টিক কোনো কথা বলিনি। এই ব্যাপারে আমাদের কাছে একটা কমপ্লিট প্রোফাইল আছে। এখানে উপস্থিত অনেকে আমাদের সেই প্রোফাইল পেয়েছে, আমাদের ওয়েবসাইটে অ্যাভেইলেবল। ক্রস চেক করে আমরা নিশ্চিত হওয়ার পরে এই তালিকাগুলো করেছি। 3 নম্বর, এই ব্যাপারে আমার কথা নয়, এই দেশের কোনো সংস্থার উদ্ধৃতি নয়, জাতিসংঘের মানবাধিকার ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি বলেছে এই সংখ্যাটা 1451, তাদের পাওয়া মতো। বিভিন্ন জায়গায় যখন যাই, কিছু মানুষ আসেন, তারা অসহায়ের মতো মুখের দিকে তাকায় থাকেন, এরপরে বলেন, আমার বাবাটার কোনো খবর আপনাদের কাছে আছে কিনা? ওই যে 2 দিন ইন্টারনেট বন্ধ করে মানুষ খুন করে গুম করা হয়েছে, তাদের হিসাব তো কেউ দিচ্ছে না। এ সংখ্যা তো আরো বেশি। মহান জাতীয় সংসদে দাঁড়িয়ে আমরা যখন কথা বলবো, তখন আমাদের কথাগুলো, আমি আরেকদিন অনুরোধ করেছি, এটা যেন দায়িত্বশীল আচরণ হয়। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমরা এই মহান সংসদে অনেক আলোচনা দেখেছি, কারা কোথায় কত বড় অবদান রেখেছেন। তবে সবচেয়ে বড় অবদান বাংলাদেশের আপামর জনগণ রেখেছে, তরুণরা রেখেছে। নেতৃত্বর জায়গা থেকে আজকে যিনি এই সংসদে উপস্থিত আছেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং সংসদ নেতা, নেতৃত্ব জায়গা থেকে সবচেয়ে বড় অবদান উনি রেখেছেন। কিন্তু আজকে এই পার্লামেন্টে, এই মহান সংসদে যারা আছেন, আমার মনে এখানে এমন কেউ নেই যে বড়ভাবে এই কৃতিত্বের অধিকারী না। আগামী দিনগুলোতে মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি সবার প্রতি আবেদন জানাতে চাই যে জুলাই গণ অভ্যুত্থান, গণতন্ত্রকে ভালোবাসা, এই ধরনের আলোচনা যখন হয়, তখন যেন সবাইকেই ক্রেডিট দিয়ে এই আলোচনাগুলো হয়। এই আলোচনাগুলো এই জায়গাটার অধিকারী বা এই ক্রেডিটের অধিকারী এককভাবে কেউ না, আমরা সকলে। দ্বিতীয়ত আলোচনা আনতে চাই জুলাই সনদ নিয়ে। যেহেতু আমাদের অনেক আলোচনা চলছে, জুলাই সনদের 2টো আঙ্গিক আছে, লিগ্যাল ম্যান্ডেট আর মোরাল ম্যান্ডেট।
লিগ্যাল ম্যান্ডেট নিয়ে ট্রেজারি বেঞ্চ থেকে আমাদের পক্ষ থেকে অনেক আলোচনা এসেছে। মোরাল ম্যান্ডেটটা জনগণ নির্বাচনের মাধ্যমে পরিষ্কার করে দিয়েছে। সো নির্বাচনের মাধ্যমে যেহেতু পরিষ্কার হয়েছে, আমি আপনার মাধ্যমে আবেদন জানাবো আমাদের অপোজিশন বেঞ্চের প্রতি যে মোরাল ম্যান্ডেটটা যেখানে গেছে ওনারাও যেন সেইভাবে সেই মোরাল ম্যান্ডেটটাকে সম্মানিত করেন এবং ট্রেজারি বেঞ্চের যে দায়িত্ব জনগণের প্রতি আছে, এই মোরাল ম্যান্ডেট যেভাবে জনগণ আমাদেরকে দিয়েছে সেইটা যেন ওনারা সঠিকভাবে সম্মান জানান। আমাদের আসলে ধন্যবাদ জানানোর অনেক কিছু আছে। অলমোস্ট 1.5 দশক পর আমরা এমন একটা প্রাণবন্ত পার্লামেন্টে এসেছি যেখানে সেই রোমান সেনেটের মতো চিসেরোর সেই রেটরিকের মতো আলোচনা হয়। তরুণ বিজ্ঞ সকল আলোচক এবং সকল জনপ্রতিনিধি বেঞ্চের ওই সাইডেও আছে, বেঞ্চের এই সাইডেও আছেন, সকলকে সাধুবাদ জানাই। আসলে এই দেশ জাতি 1.5 দশক ধরে বঞ্চিত হয়েছে এই ধরনের আলোচনা থেকে। তো এরকম রেটরিক যেমন দরকার, আবার একটা জিনিস বারবার ভুলে গেলে চলবে না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, সংসদ নেতা যেটা আমাদেরকে বলেছেন, জানিয়েছেন, শিখিয়েছেন এবং আগামী দিনগুলোতে আমরা কন্টিনিউয়াস প্র্যাকটিস করছি এবং করব, সবার আগে বাংলাদেশ। তো সবার আগে বাংলাদেশ যদি হয়, আমাদের ইউনাইটেড থাকাটা গুরুত্বপূর্ণ। চিচেরো যেমন ছিলেন বিশ্ববিখ্যাত 2000 বছর আগের হলেও সেনেটর, তেমন 200 বছর আগে এডমন্ড বার্ক ছিলেন একজন অত্যন্ত পপুলার পার্লামেন্টেরিয়ান। ওনার একটা কথা ছিল, পার্লামেন্ট ইজ দ্য deliberative assembly of one nation with one interest। মানে আমরা সবাই একত্রিত, আমরা সবাই একে অপরের বিরোধী না, একে অপরের বিরোধী না। সুন্দর বাংলাদেশ গড়তে হলে সেভাবেই গড়তে হবে এবং সেই জায়গা থেকে আজকে আবারও কয়েকবার রিপিট করছি, কিন্তু আমাদের সংসদ নেতার নেতৃত্বে সবচেয়ে বড়ভাবে আমরা অনেক কিছু করেছি। আমি 30-40টা লিস্ট দিতে পারবো। এখানে মাননীয় ট্রেজারি বেঞ্চের আরো মেম্বাররা এরকম অনেক লিস্ট দিয়েছেন বা অনেক জনপ্রতিনিধি মহোদয় অনেক লিস্ট দিয়েছেন। বাট বড় দাগে দুটো জিনিস নিয়ে কথা বলি মাননীয় স্পিকার। এক হলো 2 দশক পর এই নেতৃত্বে আমরা একটা পার্লামেন্ট পেয়েছি, একটা নির্বাচন পেয়েছি। এটার জন্য এবং এই পার্লামেন্টের আসার মাধ্যমে আমরা ডেমোক্রেটিক প্র্যাকটিস শুরু করেছি। এটার জন্য আসলেই একটা ধন্যবাদ প্রয়োজন আমাদের মাননীয় সংসদ নেতা এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে। দ্বিতীয়ত এবং হয়তো আরো গুরুত্বপূর্ণ, কারণ নির্বাচন মানেই শুধু ডেমোক্রেসি না, ডেমোক্রেসি মানে অ্যাকাউন্টেবিলিটি, জনগণের কাছে জবাবদিহিতা। এবং এই জনগণের কাছে জবাবদিহিতার জায়গা থেকে বাংলাদেশি সরকার ব্যবস্থায় প্রথমবার আমাদের সংসদ নেতা মাননীয় প্রধানমন্ত্রী শুরু করেছেন 180 দিনের প্ল্যান, উনি জনগণের জন্য দিয়ে দিয়েছেন। তো এই সরকার 180 দিনে কি করবে, কিভাবে করবে, এটা সবার কাছে পরিষ্কার থাকে। জবাবদিহিতার এর থেকে বড় কোনো উদাহরণ অন্য কোনো দেশেও যদি বিরোধী দলীয় বেঞ্চ থেকে আমাকে জানাতে পারেন, আমি তাদেরকে স্যালুট জানাবো। তবে সবচেয়ে বড় স্যালুট জানাবো আমাদের সকলকে, কারণ আমরা ওই জায়গায় আসতে পেরেছি যে 2 দশক ধরে গণতন্ত্রের বাইরে থেকে আমরা এমন গণতন্ত্রে এসেছি যে পরিষ্কার জবাবদিহিতার অধীনে আমরা চলে এসেছি। প্রথম মুভটা যেটা আমাদের সংসদ নেতা মাননীয় প্রধানমন্ত্রী ওথ নেয়ার পর করেছিলেন হলো ভিভিআইপি, মানে এই সংসদে যারা বসেন, ট্রেজারি বেঞ্চে যারা বসেন, তাদের অস্টেরিটি মেজার্স। জমি পাওয়া যাবে না, গাড়ি পাওয়া যাবে না, আপনি গাড়ি ইম্পোর্ট করতে পারবেন না ট্যাক্স ফ্রি। তো সেই জায়গা থেকে আমরা মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সংসদ নেতা নতুন দৃষ্টান্ত সৃষ্টি করছেন। 2 মাসের ভেতর আমরা যত কিছু আমাদের অর্জন আছে, আমাদের পরিবারগুলোর জন্য, দুস্থ পরিবারগুলোর জন্য নারী এম্পাওয়ারমেন্টে ফ্যামিলি কার্ড 36,000-এর বেশি ইতিমধ্যে বিতরণ হয়েছে। কৃষক কার্ড, আমি লম্বা লিস্ট করবো না, আমার সময় কম আছে, যদিও আমি আশা রাখবো মাননীয় স্পিকার আপনি আমাকে সময় একটু বৃদ্ধি করে দেবেন। তবে যেই জায়গায় আমি আছি, শিক্ষাঙ্গনের দায়িত্বে, প্রাথমিক শিক্ষার দায়িত্বে, প্রাথমিক শিক্ষা যেন আগামী দিনে বাংলাদেশকে অনুকরণ করার মতো হয়, বাংলাদেশকে যেন অন্য কাউকে অনুকরণ করতে না হয়, সেই ব্যবস্থা শুরু করিয়েছেন আমাদের সংসদ নেতা মাননীয় প্রধানমন্ত্রী। প্রথমত আমরা একটা ভিশনের মধ্যে এসেছি যে এডুকেশনের প্রত্যেকটা পর্যায়ে আমাদের ক্যারিয়ার ওরিয়েন্টেশন এন্ড স্কিল ওরিয়েন্টেশন থাকবে, যেন আগামী দিনগুলোতে আমাদের কোনো শিক্ষার্থী চাকরির জন্য এই দিক ওই দিক, এই দরজা না ঘুরে, তাদের জন্য যেন চাকরি তৈরি থাকে, সেটা দেশে হোক আর দেশের বাইরে হোক। প্রাথমিক বিদ্যার জন্য লার্নিং উইথ প্লে, এটা বাস্তবায়ন করতে যাচ্ছি আমরা, যেন আমাদের বাচ্চারা, শিশুরা 4 to 10, 4 থেকে 10 বয়সী শিশুরা, তারা যেন খেলতে খেলতে, গল্প বলা, গল্প শোনার মাধ্যমে তারা শিক্ষা গ্রহণ করতে পারে এবং তারা যেন ক্লাসরুমে আসে
এই আশাটা যেন আমরা নিশ্চিত করতে পারি এই 2 কোটি তো আপনার 4 to 10 শিক্ষার্থীদের, তার জন্য যত ধরনের ইনসেন্টিভাইজ করা যায়। টেক্সট বুক আমরা আগে থেকে দিচ্ছিলাম, কিন্তু এখন প্রত্যেকটা স্টুডেন্টকে, শিক্ষার্থীকে মিড ডে মিল বলছি আমরা এটাকে, সুন্দর খাবার তাদেরকে পরিবেশন করা, তাদেরকে প্রত্যেকটা শিক্ষার্থীকে ফ্রি ইউনিফর্ম দেয়া, বছরে একবার জুতো দেয়া, ব্যাগ দেয়া, যা যা কিছু করা যেতে পারে উৎসাহিত করবার জন্য। মাননীয় প্রতিমন্ত্রী, আপনাকে আর 2 মিনিট দেওয়া হলো, 2 মিনিটে সাম আপ করুন। জি, অসংখ্য ধন্যবাদ মাননীয় স্পিকার। যা যা কিছু করা যেতে পারে পরিবারদেরকে, শিক্ষার্থীদেরকে উৎসাহিত করবার জন্য, তারা যেন স্কুলে আসে, সবকিছু এই সরকার ব্যবস্থা করার কাজ শুরু করেছে ইতিমধ্যে। একই সাথে আমাদের শিক্ষার্থীরা যেন ক্লাসরুমে থাকে, মানে ক্লাসরুম আওয়ার্সটা 900 ঘন্টা ক্লাসরুম আওয়ার্স বছরে দেবার কথা, সেটা যেইভাবে নিশ্চিত করা যেতে পারে শক্তভাবে সেগুলোর কাজ আমরা করছি। সো খেলার মাধ্যমে পড়াশোনা, কালচারাল অ্যাক্টিভিটিস যেন তাদের পড়াশোনার মাধ্যমে আসে। সো সেটা গল্প বলা বলেন, ডিবেট বলেন, স্ট্যান্ডিং বক্তৃতা বলেন, গান বলেন, নাচ বলেন, নাটক বলেন, যেই কালচারাল অ্যাক্টিভিটি আপনি নিয়ে আসবেন, দুটো ভিন্ন ধারা করে কালচারাল মিনিস্ট্রির সাথে কাজ করে আমরা অতি শীঘ্রই প্রাইমারি লেভেল পর্যন্ত ক্লাস 4-5 এর বাচ্চাদের জন্য আমরা নিয়ে আসছি মাননীয় স্পিকার। এডিশনালি আপনি শুনে খুশি হবেন, শিক্ষাঙ্গনকে আমরা খেলা কেন্দ্রিক করছি। নট জাস্ট লার্নিং উইথ প্লে, নট জাস্ট শেখাটাই খেলার মাধ্যমে শিখবে, বাট অ্যাকচুয়াল ক্রীড়া যেন শিক্ষাঙ্গনে সঠিকভাবে পৌঁছে যায়। 7টা প্রপার খেলা আমরা ক্লাস 4-5 থেকে ইন্ট্রোডিউস করছি, যেটা সকল কাছে পৌঁছে যাবে। কালচার বলেছি, টিচারদেরকে স্পেশালি ট্রেন করা, তারা যেন এই যে নতুন যে কারিকুলাম, লার্নিং উইথ প্লে কারিকুলাম, এটার সাথে তারা ব্যবহৃত হতে পারে, সেগুলোর বিস্তার ব্যবস্থা আমরা করা শুরু করেছি। এবং টেকনোলজি, কারণ বিশ্ব এগিয়ে গেলে আমরা পিছিয়ে থাকতে পারি না। আমাদের ম্যানিফেস্টোতে ছিল, নির্বাচনী ম্যানিফেস্টোতে ছিল ওয়ান টিচার ওয়ান ট্যাব পলিসি, ইন্টারঅ্যাক্টিভ ক্লাসরুম, এই সবগুলো বাস্তবায়ন করার কাজ আমরা শুরু করেছি। স্কলারশিপ দিচ্ছি, লোন দিচ্ছি, অনেক কিছু দিচ্ছি। সো এই দিকে আমি একদম শেষ করছি। আমাদের অপোজিশন বেঞ্চের জন্য তাদের প্রতি আপনার মাধ্যমে আমি আবেদন জানাচ্ছি যে ওনারা কমপ্লেন নিশ্চয়ই করবেন, কিন্তু প্রাপ্তিগুলো যেন সাধুবাদ, ধন্যবাদ জানান। আপনাকে অসংখ্য ধন্যবাদ মাননীয় স্পিকার, সকলকে অসংখ্য ধন্যবাদ।